ওকে, সো যেটা বলতেছিলাম যে আপনি এখানে অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করছেন। সো এটা হচ্ছে আপনার ডুপ্লিকেট, রাইট? ডুপ্লিকেট লাইন আপনি প্রোগ্রামিং করছেন, যেটা ডুপ্লিকেট। সো ডুপ্লিকেটের জন্য লাইক প্রোগ্রামিং এর ডুপ্লিকেট রাখলে সেটা হচ্ছে প্রবলেম। সো আপনি যদি এই এটাকে এ ইজ ইকুয়াল টু নিউ এ রাখেন, এবং এখানে এটাকে বলা হয় যে ছোট হাতে দিয়ে, এটাকে বলা হয় এখন রেফারেন্স ভেরিয়েবল। এটাকে কি বলে সবার জন্য রেফারেন্স বলতেছি, এটা হচ্ছে রেফারেন্স ভেরিয়েবল। সো আপনি এখন এখানে 4টা রেফারেন্স ভেরিয়েবল ক্রিয়েট করছেন, কিন্তু আপনার প্রয়োজন নাই, শুধু এ ডট সাব দিলেই হয়ে যাবে। এবং এই রেফারেন্স ভেরিয়েবলকে ঠিক রেখে বাকি সবগুলি মেথডকে আপনি কল করতে পারবেন। কল করেন তো। এগুলো মুছে দিব তাহলে? না না, ওইটা মুছতে হবে না, ওইটাকেই থাকবে, বাকিগুলি ডিলিট হবে। কিন্তু আমি এখন ডিলিটের দরকার নাই, আমি জাস্ট আপনাকে দেখাইতে যাচ্ছি। এর 6 নম্বর লাইনটা থাকবে, 6 নম্বর লাইনের পরে আপনি 7 নম্বর লাইন ক্রিয়েট করেন, এ ডট, দেখেন আপনি এই ডট যখন দিয়েছেন, আপনি যে 4টা মেথড ক্রিয়েট করছেন, 4টা মেথডই এখানে শো আপ করছে, খেয়াল করছেন? জি। ডেভ, সাম, সাব, হ্যাঁ। সবগুলি আপনি যতগুলি ক্রিয়েট করছেন জি। সবগুলো এখানে শো আপ করছে। সো আপনি সবগুলিকে এক বাই এক কল করতে পারবেন। তো আপনি 1 বাই 1 কল করেন। হুম, ওকে, তারপরে এখন রান করেন। তো এখন বুঝতে পারছেন প্রবলেমটা? জি। ওকে, তো তাহলে আপনি, হ্যাঁ এটা ঠিক আছে, আপনি এখন ডি এই ক্লাসটা সেম দেখান। সেম বাকিগুলোতেও হবে, রাইট? না, পরের গুলি তো আপনার প্রয়োজন নেই, এগুলো বাকিগুলো আপনি ডিলিট ডিলিট করে করে দিব? দিতে হবে। ডিলিট করে দিতে হবে, কারণ আপনি এগুলো ডুপ্লিকেট হয়েছে। আচ্ছা, আর ডিটা? এখন আপনার ডিটা দেখেন আমাকে। ডিতে আপনি প্যারামিটারাইজ করছেন, নিচে যান। ওকে, সো ডি হচ্ছে আপনি এখন এখানে ঠিক আছে। সো এখন আপনি বি ক্লাসে যান আবার। আপনি সেমটাই করছেন না কেন, একবার দেখে নিই। নিচের দিকে যান। হ্যাঁ, আপনি ওইভাবে মানে আগেরটাই করছেন। তো আপনি, আমি যেভাবে বুঝাই দিলাম, এখন এটা আপনি একইভাবে সেম ভাবে করবেন, ঠিক আছে? আচ্ছা এটার ভাই, মতো তাহলে করবেন। আমার একটা তো কোশ্চেন, আপনার তাহলে ডুপ্লিকেট অবজেক্ট ক্রিয়েট করতে হবে না, ঠিক আছে? এগুলো আর লাগবে না, রাইট? আপনি বোঝেন নাই, আপনি তো এটা ইয়ে ক্লাস না আপনার, আমি ডি ক্লাসের কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি যেভাবে আপনাকে এ ক্লাসটা বুঝাই দিলাম, জি। ডি ক্লাসটাও সেম একইভাবেই হবে। আপনার ডি ক্লাসেরও 4বার অবজেক্ট ক্রিয়েট করছেন, রাইট? হুম। সো আপনি ওখানেও 4বার অবজেক্ট ক্রিয়েট করতে হবে না, অবজেক্ট ক্রিয়েট করবেন একবার। আর বাকিগুলি ওই একইভাবে রেফারেন্স ভেরিয়েবল দিয়ে বাকি মেথড গুলোকে শুধু কল করবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা করি, তারপরে তাহলে বুঝতে পারছেন না পারেন নাই বলেন, সেটা বলেন। আপনি ফিক্স করে আমাকে আবার শেষে দেখাবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি আমাকে আরেকবার একটু বলবেন না, মানে আমার এগুলা সবগুলো আমার বাদ দিতে হবে, রাইট? এই পাবলিক ভয়েড। না না না, এখানে কোনো সমস্যা নাই। তাহলে আমাকে কোনটা ঠিক করতে হবে? আপনি শুধু বি ক্লাসে ক্লাস? কল করাটা, আপনি মেথডকে যখন কল করছেন, দেখেন আমি আপনাকে 6, 7, 8, 9 এই লাইনগুলো ফিক্স করে দিলাম, রাইট? হুম। 10-এর থেকে আপনার আর দরকার নাই। 10, 11, 12, 13 এগুলো ডিলিট করে দেন, 17 পর্যন্ত ডিলিট করে দেন। হ্যাঁ, ডিলিট করে দেন। That's it. এখন আপনার ডি ক্লাসে যদি আপনি ডির অবজেক্ট ক্রিয়েট, আপনি প্রথমে যেভাবে একবার করছেন ডি ই ইজিক্যাল টু নিউ ডি, রাইট? হুম। আপনি এখানে অনেকবার আচ্ছা, ই বুঝতে এফ পারছি। জি, এইবার হচ্ছে ই দিয়ে ই ডট সাম বা ই ডট সাবট্রাক্ট দিলে চলে আসবে আগের মতো, রাইট? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। বুঝতে তো এগুলো পারছি। আপনি ফিক্স করে আমাকে দেখান। ওকে, শুধু থ্যাংক ইউ। আপনার অবজেক্ট একবারই ক্রিয়েট করবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ওকে, সো আপনার যেহেতু প্রথম, আপনাকেও আমি 10 দিলাম প্রথম এবারের জন্য, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ।
ওকে, নেক্সট কে দেখাবেন আপনি? এটা শেষ ফিনিশ করে আমার আবার দেখাবে। দেখাবেন লাস্টে। হ্যাঁ হ্যাঁ আমি দেখো। আমি দেখাবো ভাইয়া। হ্যাঁ শিওর। এ হলো আমার ক্লাস ABCD, এই ক্লাসে আমি রাখলাম সাম মেথড, সাব মেথড, হুম, multiple and divided ডিভিশন। method, হুম, division. And C class এ রাখলাম static method, also same like a sum, subtraction, multiple and division. হুম, D class এ রাখলাম parameterized method. গুলো সবগুলো আমি B ক্লাসে কল করছি। ওকে, Like first one is non-static, second one is static, third one was parameterized. ওকে, Right now আমি রান করতেছি, আসছে এভাবে সবগুলার আমার রেজাল্ট একই আসবে, আমি ওইভাবে ইয়ে করছি। ওকে, দ্যাটস গুড। আপনি প্যারামিটারাইজ ক্লাসটা আমার একটু দেখান। প্যারামিটারাইজ, জি, প্যারামিটারাইজ হচ্ছে এটা ডি ক্লাস। ওকে, গুড। আপনি 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 10 পাইছেন। ফজলুল ভাই, রাইট? থ্যাংক ইউ বুঝি ভাই। এখানে ভাই একটা জিনিস, কোনো যেমন কোশ্চেন আমি আছে? হ্যাঁ হ্যাঁ বলেন। এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, এখানে ক্লিক করলে আমার চেঞ্জ হয় না, আমি চেঞ্জ করতে হয়, আমার কার্সরটা দেখেন এখানে ক্লিক করতে হয়। সো আপনার এটা অলরেডি এটা আছে, আপনি যখন এখানে ডাবল ক্লিক করলে এটা চেঞ্জ হবে। ডাবল এখানে, ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, সেটা সিলেক্ট হবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আরেকটা জিনিস, আমি যখন বি ক্লাসে কল করব, রান করি, এখানে সাব ইকুয়াল টু, সাম ইকুয়াল টু, এখানে এটা শো করতে হলে হুম, আমার এখানে বি ক্লাসে কি, মানে কি এখানে ইয়ে করতে হবে, আমি এটা এখানে না, আপনার যে ক্লাসেরটা শো করতে চান, সাপোজ এ ক্লাসে যান। এ ক্লাসে গেলাম। হ্যাঁ, এখন আপনি এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এটা লিখছেন না, জি, এর আচ্ছা ভিতরে আচ্ছা, যা বুঝতে লিখবেন পারছি, সেটা বুঝতে হচ্ছে পারছি। আপনার ওখানে শো আপ হবে। তো আপনি এখানে এই সির, এখানে কি না করতে না, হবে? আপনি ওইটার আগে আপনি ওখানে লেখেন সাপোজ লাইক সাম, লেখেন সাম, সাম, কোটেশন দেন। সাম, কোটেশন শেষ করেন, এখানে প্লাস চিহ্ন দেন। হ্যাঁ, এবার রান করেন। যে আপনি প্রথমটা দিয়েছেন, প্রথমটা সাম আইছে, ওখানে আচ্ছা সামের পরে যদি একটা ইজিক্যাল টু চিহ্ন দিতেন, তাহলে ওখানে ইজিক্যাল টু আসতো। আচ্ছা আচ্ছা, এখানে কোটেশন, আপনি কোটেশনের ভিতরে যা লিখবেন সেটাই ওখানে আসবে। সাম, ওখানে একটু স্পেস দেন, একটা দেন, একটু ফাঁকা হবে, স্পেস দেন। না, ইজিক্যাল টুর পরে, ইজিক্যাল টু দেন আগে, এবার স্পেস দেন। হ্যাঁ, এবার রান করেন। সবাই বুঝতেছেন? দেখছেন? বুঝতে পারছি। জি ভাই, থ্যাংক ইউ। ওকে, সো আপনি 10 পাইছেন। নেক্সটে কে দেখাবেন ভাইয়া? ভাই আমি হ্যাঁ, দেখেন ভাইয়া। একটু অন্যরকম করার ট্রাই করছি। তো এটা আমার
ফার্স্ট ক্লাস। ওকে, ওকে, আমি হ্যাঁ ডাবল ইউজ করছি, ইন্টিজার ইউজ করছি। ওকে, দ্যাটস গুড। আর সেকেন্ড ক্লাসটা করছি একটু রিয়েলিস্টিক কইরা, ব্যানানা ব্যাগ এগুলা দেয়া। তারপরে সেকেন্ড ক্লাস ফ্রেশ, ওকে, তারপরে প্রথমটা দিছি যে আমার ব্যাগ 1-এ আছে 12টা, ব্যাগ 2-তে 8টা, তারপর আমার টোটাল ব্যানানা কয়টা আছে, টোটাল ব্যানানা এটা। আর ফ্রেশ ব্যানানা দিছি যে অল ছিল আমার 20, এখানে 20, আর নষ্ট হয়েছে আমার 4টা, তাহলে আমার টোটাল ফ্রেশ ব্যানানা আছে আমার কতটা, ওইভাবে করছি আর কি দ্যাটস সেকেন্ড গুড। ক্লাসটা। আর থার্ড ক্লাসটা করছি একটা স্কুলের উপর নিয়ে। তো টোটাল স্টুডেন্ট ইন ক্লাস, তারপরে আই মিন বয় প্লাস গার্ল আর কি, ওইভাবে দিছি। তারপরে সেকেন্ডটা দিছি এক্সাম দিছি, মানে সেকেন্ড মেথডটা বানাইছি এক্সাম, পার্টিসিপেট করছে এতজন, ফেল করছে এতজন, মাইনাস হইব এটা, টোটাল পাস করছে এতজন। ওকে, আই মিন দ্যাটস গুড। হ্যাঁ, তারপরে দিছি যে স্ন্যাক্স হিসেবে দিছি আমার ব্রেড আছে এতটা, আর এটারে স্টুডেন্ট আছে আমার টোটাল স্টুডেন্টস আর দিছি, টোটাল স্টুডেন্টস, কারণ আমার টোটাল স্টুডেন্ট আগে অলরেডি একটা ক্লাস আছে। তো ব্রেড উইল বি গিভেন পার স্টুডেন্ট এতগুলা। তারপরে মাল্টিপ্লাইটার দিছি আমি চেয়ার দিয়া, চেয়ার আছে এতগুলো আমার রুমে, আমার ক্লাসরুম আছে এতটা। তো টোটাল আমার চেয়ার ইন দিস স্কুল, টোটাল চেয়ার। আর মেইন ক্লাসটা করছি এটা, মেথড বানাইছি যে ফার্স্ট এফ, আর সেকেন্ডটা ব্যানানা, আর থার্ডটা তাই একটু দেখান তো আমার প্যারামিটারটা আমাকে প্যারামিটারটা একটু দেখাবো। দেখান। জি, হ্যাঁ, ওকে, প্যারামিটার, ওকে, ওকে, দ্যাটস গুড। ইন্টিজার। হ্যাঁ, এখন আমি রান করি। হ্যাঁ, হ্যাঁ, রান করেন। তো আমার ফার্স্টে ছিল, আমি নর্মালি করছি সাম 25.0, কারণ আমি এটা ডাবল দিয়ে করছিলাম। আর সাব ইকুয়াল টু 10 ডিভাইডেড, এটা আমি করছি কি দিয়া, কি বলে 2.5, এটা এটাও ডাবল দিয়ে করছি। আর মাল্টিপ্লাইটা করছি ইন্টিজার দিয়া। তারপরে টোটাল ব্যানানা 20, টোটাল ফ্রেশ ব্যানানা আমার 4টা নষ্ট হয়েছে, তো 16 ম্যাঙ্গো পার হেড, আমার প্রতিজন আমার ম্যাঙ্গো 2.5 করে পড়তেছে। আর টোটাল ওয়ার্ক পার উইক 40, টোটাল স্টুডেন্ট ইন ক্লাস 120, গ্রাজুয়েটেড ফ্রম দিস ক্লাস 110, কারণ 10 জন ফেল করছে। আর bread will be given per student 2, and total chair in this school 200. দ্যাটস গুড। আপনারটা অনেক হয়েছে, আপনার আমি হচ্ছে 10-এর মধ্যে 12 দিতেছি। Thank you, ভাই। আপনারটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। তো আমি যেটা হোমওয়ার্ক দিব, আপনারা যদি তার থেকে বেশি ভালো করতে পারেন আপনারা বেশি পাবেন, ঠিক আছে? আমি চাচ্ছি যে এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখতে। থ্যাংক ইউ শরীফ ভাই। ওয়েলকাম ভাই। স্টপ করে দিই। হ্যাঁ, শিওর। নেক্সট কে দেখাবেন? তাহলে ইসলাম ভাই আপনি শুধু দেখাইতে পারতেছেন না, বাকি সবাই দেখাইতে পারছে, রাইট? জি ভাইয়া, আনফরচুনেটলি। তো ইসলাম ভাই আপনাকে একটু সিরিয়াসলি হইতে হবে, হ্যাঁ, নাহলে আপনি কিন্তু পিছিয়ে পড়ে যাবেন ভাই। আপনি শুধু টাইম লুজ করবেন, মনে করেন যে লাইক, কিন্তু আপনি যদি
আসল কাজ না হয় তাহলে টাইম লুজ করে লাভ নেই, বুঝতে পারছেন? তো ঠিক আছে, আমরা তাহলে নতুন ক্লাসে চলে যাব। তো আপনার এখানে কারোর কি কোনো প্রবলেম আছে, লাইক আমরা যেগুলো দেখাইছি বা এর মাঝখানে? ভাইয়া আমাকে দেখাই দিবেন আপনি ওই যে প্যারামিটারাইজ যেটা আছে ওটা। ও sorry, আচ্ছা কার্ডটা ওখানে সহজে আছে আপনার। শ্রাবণী আপা আপনারটা শেয়ার করেন তো, আপনার পরেরটা আবার শেয়ার দেখতে চাইছি, রাইট? জি ভাইয়া। ওকে, সো আপনি ফিক্সড করছেন। আপনার প্যারামিটারাইজ ক্লাসটা দেখান তো, ডি ক্লাসটা দেখান, ডি ক্লাসে যান। হ্যাঁ, তো দেখেন আপনি এখানে দেখেন এখানে হচ্ছে প্যারামিটারাইজ মেথডের ভিতর থেকে আপনার মেথডের ভিতরে হচ্ছে আপনার প্যারামিটার পাস করতে হবে। দেখেন সাম হচ্ছে আপনার মেথড, এর ভিতরে আপনি যে কার্সারটা ওখানে নেন তো সাম মেথডের কাছে, তো দেখেন হ্যাঁ ওটা সিলেক্ট করেন। তো দেখেন এখানে মেথডের ভিতরে ইন্ট এ ইন্ট বি, এটা আমরা মেথডের ভিতরে হচ্ছে আমরা প্যারামিটার দিছি, এবং এই প্যারামিটারের যে ভ্যালুটা হচ্ছে আমরা এখানে কোনো ভ্যালু দিই নাই। ভ্যালুটা আমরা কোথায় দিব, এখানে শুধু আমরা লজিকটা লিখছি, লাইক এ এবং বি আমাদের দুইটা আমাদের ভেরিয়েবল, এই ভেরিয়েবলের দুইটা ভ্যালু আমরা জাস্ট অ্যাড করছি। এর ভ্যালুটা আমরা দিচ্ছি যখন হচ্ছে আমরা এই ক্লাসে যে অবজেক্ট ক্রিয়েট করে এই মেথডকে কল করব। আপনি বি ক্লাসটা যান, দেখেন এখানে কোনো ভ্যালু নাই। সো দেখেন এখানে 17 কে সিলেক্ট করেন। সো এখানে আমরা ডি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি এবং এই যে সাম মেথড এখানে আমরা দুইটা ভ্যালু দিচ্ছি। সো এখানে সাম মেথডের ভিতরে আমরা ভ্যালু পাস করতেছি, কারণ ওইখানে আমাদের আগের লজিক লেখা আছে। তো এটাই হচ্ছে প্যারামিটারাইজ মেথড। কোনো কোশ্চেন আছে ভাইয়া? না ভাইয়া আমি করি তাহলে। তাহলে আপনি আমাকে আপনি যদি আরো প্রবলেম থাকে তাহলে আমরা ক্লাস শেষে আপনাকে দেখাই দিব, আর যদি বোঝেন তাহলে আমাকে নেক্সট ক্লাসে করে দেখাবেন, ঠিক আছে? আর একটা জিনিস, প্যারামিটারাইজের সুবিধাটা কি? প্যারামিটারের যে সুবিধা অনেক। So, আপনি এখন এই আপনার ইনপুট ভ্যালুটা আপনি ফিক্সড করে দিলেন না। সাপোজ লাইক আপনি অন্য ক্লাস যদি আপনি দেখেন, এ ক্লাস আর বি ক্লাসকে যদি দেখেন, এ ক্লাসে ক্লিক করেন, এখন আপনি এখানে এ এর ভ্যালু দিবেন 10, বি এর ভ্যালু দিবেন 15। সো এখানে আপনি প্রিন্ট করতেছেন শুধু ফিক্সড ভ্যালু, এই 10 আর 15 25। এখন আপনি যদি বি ক্লাসে যান, বি ক্লাসে যান, বি ক্লাসে আপনি ওখানে আর ভ্যালু চেঞ্জ করতে পারতেছেন না। সো বি ক্লাসে যদি আপনি মেথডকে কল করছেন, আপনি এখানে 18 লাইনকে ডুপ্লিকেট কপি করেন, শুধু 18 লাইন কপি করে ওকে নিচে দুইবার পেস্ট করেন, 18 এর নিচে পেস্ট করেন, যে কোনো একটা পেস্ট 18 এর নিচে পেস্ট করেন, আরেকবার করেন, নিচে নিয়ে আসেন। এখন আপনি এই ভ্যালু না, আপনি এখন এই 10 এর পরিবর্তে 10 আর 15 এর পরিবর্তে ভ্যালু চেঞ্জ করে দেন। অন্য কিছু দেন, না 25 না, আপনি 35 দেন। তো দেখেন যে এখানে আমার প্যারামিটার থাকলে ভ্যালু আমি যেভাবে ইচ্ছা সেভাবে চেঞ্জ করতে পারতেছি, আমার ভ্যালু ফিক্সড না, ঠিক আছে? তো আপনি এটা যদি কাস্টমারও যদি থাকে, সাপোজ আপনাকে যদি বলি যে দুইটা সংখ্যা যোগ করা, আপনি যদি দেন যে দুইটা সংখ্যা যোগ করা, আপনার বিভিন্ন মানুষের কাছ থেকে যদি আমি ইনপুট চাই, বিভিন্ন মানুষ বিভিন্ন নাম্বার দিবেন। তো আমি এমন একটা লজিক চাচ্ছি, সেই লজিকে আপনি যে নাম্বারই দেন সেই দুইটা নাম্বারই যোগ হয়ে যায়। ক্লিয়ার, বুঝতে পারছেন? জি ভাই। ওকে,
আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো আমি এখন আমারটা শেয়ার করতেছি। তো আমরা যেটা শিখলাম এখান থেকে, আমরা আসলে কি শিখলাম? আমরা শুধু শিখলাম যে কিভাবে ক্লাস তৈরি করে, ক্লাসের ভিতরে কিভাবে মেথড লেখে, মেথডকে কিভাবে ডিফাইন ক্লাসে কল করে, এবং এই মেথডটা কত ধরনের মেথড হতে পারে। মেথডটা ডিফারেন্ট কাইন্ডের মেথড হতে পারে, যেরকম স্ট্যাটিক মেথড, নন স্ট্যাটিক মেথড, প্যারামিটারাইজ মেথড। এটা ছাড়া আমরা আরো একটা মেথড শিখবো, অ্যাবস্ট্রাক্ট মেথড, বাট আমরা সেই পর্যন্ত এখনো যাই নাই। মূলত এই কয়টা টাইপের মেথড শিখলে আপনার মোটামুটি সেলেনিয়ামের কাছে চলে যাচ্ছেন। আপনারা সেলেনিয়াম শেখার জন্য যতটুকু প্রয়োজন আপনারা অলমোস্ট কাছে চলে যাচ্ছেন, ঠিক আছে? তো এই যে জিনিসটা আমরা শিখলাম, এগুলিতে কারো কোনো সমস্যা আছে? যে কিভাবে মেথড ক্রিয়েট করে, কিভাবে ক্লাস তৈরি করে, ক্লাসের ভিতরে কি থাকে, এগুলি কারো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, সো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কন্ডিশন শিখবো। ওকে, সো আমি আমারটা শেয়ার করতেছি। সো দেখেন, আমাদের জাভার ভিতরে যখন আমরা শিখতেছি তখন আমি একটা নতুন ক্লাস বানাইতেছি এখানে, এবিসিডি। এখানে আমি একটা নতুন ক্লাস বানাইতেছি, যে মনে করেন যে ক্লাস হচ্ছে if else। সো if এবং else, if আর else-টা আমরা প্রোগ্রামিং এ তখনই ব্যবহার করি যখন আমরা কোনো কিছু লজিক লিখি। এটা হচ্ছে কাইন্ড অফ লাইক লজিক্যাল স্টেটমেন্ট। সো মনে করেন যে যদি আপনি পরীক্ষা দেন, ইফ মানে হচ্ছে যদি, আমরা সবাই জানি, রাইট? মনে করেন যে আমরা যদি পরীক্ষা দেই তাহলে পরে আমাদের কি হতে পারে? হয় আমরা পাস করব অথবা ফেল করব, রাইট? তো ইফ এলস দিয়ে এরকমই বোঝায়। তো ইফ এলস মানে হচ্ছে, মনে করেন যে একটা আমি এখানে একটা মেন মেথড লিখি, মেন মেথডের ভিতরে আমি একটা ভেরিয়েবল লিখি, যে যে int with temperature, temp is equal to মনে করেন যে 79। সো আমি মনে করতেছি, মনে করেন যে এটা টেম্পারেচার একটা, যদি আপনার টেম্পারেচার যদি 79 হয় তাহলে আমি মনে করবো যে যদি টেম্পারেচার যদি 79 হয় তাহলে পরে আমি ভাববো যে এটা হচ্ছে ওয়েদারটা অনেক গরম। যদি আমি মনে করি যে ওয়েদারটা 60 বা তার নিচে হয় তাহলে পরে আমি ভাববো যে এটা অনেক ঠান্ডা। যদি আমি মনে করি যে 79 না দিয়ে আমি এটাকে 90 দিই, 95। সো আমি মনে করতেছি যে যদি 95 এর যদি নিচে হয়, আমি আপাতত প্রথমে ছোট করে শিখাই। যদি মনে করেন যে 95 এর যদি নিচে হয় তাহলে বুঝবো যে হচ্ছে আপনার এটা হচ্ছে মোটামুটি লেস গরম। আর যদি 95 এর যদি বেশি হয় তাহলে মনে করবো যে ইটস টু হার্ড,
ঠিক আছে। সো আমি এইভাবে এটাকে যদি লিখি যে এটাকে কন্ডিশনটা কিভাবে লিখে, একে দিতে হয় ইফ কথা লিখতে হয়, ইফ এর পরে আপনি এখানে ব্র্যাকেট দিতে হবে। এখানে যে আপনি ভেরিয়েবলটা নিচ্ছেন সেই ভেরিয়েবলটাকে কম্পেয়ার করতে হবে। সো আমি বলতেছি যে ইফ temp greater than 90, দেন আমি বলতেছি যে it's to it is too hard. যাই হোক, আপনি আমার বানানে অনেক ভুল আছে, বানানকে আপনারা ধরতে যান না, ঠিক আছে, কারণ আমি যখন স্পেল করে আমার অনেক কিছু ভুল আছে। তো আমি যেটা বলতেছি যে যদি আমার তাপমাত্রাটা দেখেন টেম্পারেচার যদি আমার 90 থেকে বেশি হয় তাহলে পরে আমার এখানে কি হবে, এখানে টেম্পারেচারটা টু হার্ড, HART, রাইট? HOT হবে hot. রিপিট अगेन। HOT. হট হবে, ওকে, ইয়া, সো ইট ইজ টু হট। আর যদি বলি যে যদি মনে করি যে এটা হচ্ছে টেম্পারেচারটা হচ্ছে মনে করেন যে লাইক 4 এর নিচে, সো লাইক বলি যে এলস এখানে আমি যখন কন্ডিশনটা দেব it is not hot, সো দেখেন, সো আমি এখানে দুইটা কন্ডিশন দিলাম। কন্ডিশনে প্রথমে বললাম যে ইফ টেম্প ইজ গ্রেটার দেন 90, যদি 90 এর বেশি হয় তাহলে পরে এটা হচ্ছে গরম হবে, যদি 90 এর থেকে যদি কম হয় তাহলে পরে এটা হচ্ছে নট হট, মানে নট অনেক গরম। সো এখানে আমি যখন কন্ডিশনটা দেখছি তখন আমি এই কোন কন্ডিশনটাই ট্রু হবে সেটার উপরে আমার কোডটা এক্সিকিউট হবে। সো দেখেন এখানে যদি আমি কন্ডিশনটা চেক করি, এখানে টেম্পারেচার 95, আমি বলছি যে টেম্পারেচার যদি 90 থেকে বেশি হয়, সো এটাকে ট্রু হয়েছে না ফলস হয়েছে, কে বলতে পারবে? True. এটা ট্রু, কারণ টেম্পারেচার আপনি গ্রেটার দেন 90, দ্যাট মিন্স 90, আমি টেম্পারেচারকে 95 দিছি, যেটা 90 থেকে বেশি, সুতরাং এটা আমার এই স্টেটমেন্টটা কে ফলো করবে, এইটাকে ফলো করবে না, ঠিক আছে। যদি কোনো কিছু ফলো করে তাহলে সেই কোডটা রান হবে। সো আমি এখন যদি যেহেতু আমি দুইবার এস আউট লিখছি, নরমালি আমি যতবার এস আউট লিখি মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখি ততবারই আপনার প্রিন্ট আউট হয়, কিন্তু এখানে ইফ এলস কন্ডিশনে যে কন্ডিশনটা সত্য শুধু সেটাই প্রিন্ট আউট করবে, যেটা সত্য না সেটা প্রিন্ট আউট করবে না। তো আমি এখন দেখতেছি যেটাকে রান করে দেখি, তো দেখেন ইট ইজ টু হার্ড, মানে এটা এই কন্ডিশনটাকে ট্রু করছে, সত্য করছে, সুতরাং এটা সত্য করে নাই। আমি যদি এখানে যদি দেই সাপোজ লাইক আমি যদি এখন দেই যে 70, তাহলে এবারে কোনটা সত্য হচ্ছে? সেকেন্ডটা। সেকেন্ডারি, কারণ এটা এই স্টেটমেন্টে সত্য হচ্ছে না, সুতরাং আমি এখন এটাকে রান করলে সেকেন্ডটা রান হবে। কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ভাই আর একটু করে বলবেন, আমি এটা আসলে একটু বুঝতে পারিনি ভালো করে। ওকে,
তো আমি আবার বলতেছি যে এখানে আমি এইটা আমার কোনো কিছু না, প্রথমে আপনি এটাকে চিন্তা করবেন না, এইটা হচ্ছে ভেরিয়েবল, এটা আমার যে কোনো সময় চেঞ্জ হতে পারে, এটা আমি কি চেঞ্জ করব। সো আমার লজিকটা হচ্ছে এখানে, আমি লজিকে বলছি যে এটা হচ্ছে যদি টেম্প, আমি টেম্প না দিয়ে টেম্পারেচার লিখি, আচ্ছা এই ছোট করে লিখি টেম্প, টেম্প মানে টেম্পারেচার। সো আমি বলছি যে টেম্পারেচার মানে হচ্ছে, যদি টেম্পারেচারটা আজকের দিন চিন্তা করি, যদি টেম্পারেচার যদি 90 ডিগ্রির বেশি হয়ে যায়, এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, রাইট? সো যদি টেম্পারেচার যদি 90 থেকে বেশি হয়ে যায়, তার মানে সেই দিনটা কি হবে, ইটস টু হার্ড ডে, মনে করেন হার্ড ডে। যদি 90 থেকে বেশি না হয়, তাহলে আমি বললাম যে ইটস নট হার্ড ডে, তাহলে এটা হার্ড মানে গরমের দিন, গরম না, মানে নর্মাল মনে করেন। তো এখন আমি টেম্পারেচারটা এখানে দিব, এখানে আমি যা ইচ্ছা তাই দিতে পারি। আমি এখন দেখতেছি যে আমি এখন এর ভ্যালু দিচ্ছি 70 দিয়ে করছে যে এখন এই দুই লজিকের ভিতরে কোন লজিককে মিলবে। সো আমি বলতেছি যে এখন 70, সো এখানে এই ভ্যালু ইজ ইকুয়াল টু 70, এখানে এই 70 ভ্যালুটা এখানে আসে, আপনি চিন্তা করেন, কারণ টেম্পের মান 70, আপনি এখন এখানে চিন্তা করেন 70, এখন এই 70 কি 90 থেকে বড় না ছোট? সো 70 90 থেকে ছোট, সুতরাং এটা মিথ্যা, স্টেটমেন্টটা মিথ্যা। সুতরাং দেখেন আপনি এখানে ধরলে পারে ও বলে দিচ্ছে যে ইজ অলওয়েজ ফলস, কারণ এটা টেম্পারেচারের ভ্যালু আমি এখানে কত দিছি, 70 দিছি, আমার উপরে দেখাই দিচ্ছে যে উইন্ডোটাতে যে এটা ফলস, রাইট? সুতরাং এটা যদি ফলস হয়, তাহলে ও যেটা ফলস, একটা যদি ফলস হয় তাহলে পরেরটা অবশ্যই সত্য হয়, ঠিক আছে? যেরকম আপনাকে যদি চিন্তা করেন যে কোনো একটা কাজ, যে আপনি যদি পরীক্ষা দেন, যদি পাস করেন তাহলে পারে ফেল করবেন না, যদি ফেল করেন তাহলে পাস করবেন না, ঠিক আছে? আপনি মনে করেন যে যদি মনে করেন যে সাপোজ এই কোর্সে যদি পড়াশোনা করেন তাহলে জব পাবেন, যদি পড়াশোনা না করেন তাহলে জব পাবেন না। স্টেটমেন্ট সবসময়, লজিক্যাল স্টেটমেন্টগুলি সবসময় যে কোনো একটা সাইড ট্রু হবে আর একটা সাইড ফলস হবে। এবার বুঝতে পারছেন না বোঝেন নাই? জি ভাইয়া, বুঝতে পারছি, প্রথমের এগুলো বুঝতে পারছি। ওকে, সো আমি এখন এইটাতে আমার এটা হচ্ছে কি হচ্ছে, ফলস হচ্ছে। সাপোজ আমি এই স্টেটমেন্টটাকে যদি চেঞ্জ করে দিই, 100 দিলাম, সো দেখেন এখন এই ট্যাম্প এর ভ্যালু কত, 100, ঠিক আছে? এই ভ্যালুটা তখন এখানে শো করতেছে, কারণ ট্যাম্প ইজ ইকুয়াল টু 100, সো তার মানে এটার ভ্যালু 100, 100 কি 90 থেকে বড়? ইয়েস, 100 90 থেকে বড়, সুতরাং এখন এটা ট্রু, সুতরাং এটা এক্সিকিউট হবে। ক্লিয়ার? সো এটা হচ্ছে আপনার দুইটা স্টেটমেন্ট। এখন যদি এটা হচ্ছে দুইটা কথা, যে এইটা না হলে একটা, না হলে আর একটা হবে, একটা যদি মিথ্যা হয় আর একটা সত্য, আর একটা যদি সত্য হয় আর একটা মিথ্যা। সো যদি এরকম আসে যে আমার অনেকগুলো স্টেটমেন্ট, সাপোজ আমি এখানে আমি বলতে পারতাম সাপোজ যে আমার এটাকে আমি এখন চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে দিয়ে কি বলতেছি যে যদি 90-র বেশি হয় তাহলে আমি হার্ড, যদি বলি যে 60 থেকে সাপোজ টেম 60, যদি 60 থেকে মনে করেন যে বেশি হয় বাট 90-র কম হয়, তো দেখেন আমি এখন বললাম যে টেম্পারেচার যদি 60-র বেশি হয় বা এবং 90-র কম হয়, তাহলে পর বললাম যে ইট ইজ এ নাইস ডে, বললাম যে ইট ইজ এ নাইস ডে।
সো তখন আমাকে এখানে যদি আমি আর একটা স্টেটমেন্ট যদি এখানে দেই, ওকে আমি আর একটা ক্লাস বানাই, কারণ আমি অনেকগুলি করলে আবার আপনি আবার হয়ে যেতে পারে। সো আমি এটাকে টেম্পারেচারটাকে এভাবে রেখে আমি হচ্ছে এলস ইফ বানাইতেছি। ইফ এখন কি ভাইয়া নতুন আরেকটা করতেছেন? আরেকটা ক্লজ বানাইতেছি, কারণ যখন এটা হচ্ছে দুইটা লজিক, যখন আপনার লজিক গুলি অনেকগুলি বেশি আসবে, তাহলে তো এটা মেইন মেথড ইনক্লুড করতে হবে। ওকে। সো আপনারা যখন এই জাভা সম্পর্কে কোনো কিছু পড়তে চান আর্টিকেল, তো আপনি কোথায় পড়াশোনা করবেন, ঠিক আছে? এখানে অনেকগুলি অনলাইনে আপনার আর্টিকেল মানে ওয়েবসাইট আছে যেটা অনেক ভালো জাভার জন্য। তো আমি যেটা রেকমেন্ড করি, আপনারা এটা হচ্ছে জাভা টি পয়েন্টে যাবেন। এটার নাম হচ্ছে জাভা টি পয়েন্ট ওয়েবসাইট, আমি আপনাকে দিয়ে দিব। এইখান থেকে আপনি এখানে অনেক কিছু, আপনি যদি কেউ যদি মানে কোনো কিছু পড়াশোনা করে শুরু করতে চান, আপনি যদি এই ওয়েবসাইটটা ফলো করেন, তা আপনি মানে ডেভেলপার হিসাবে বা যা ইচ্ছা যেটা ইচ্ছা সেটা শিখতে পারেন। শুধু এই ওয়েবসাইটটা ফলো করে আপনি সবকিছু শিখতে পারেন। তো এটা এত ভালো একটা ওয়েবসাইট। তো এখানে আপনি যখন জাভা যাবেন, জাভাতে গেলে আমি যেটা দেখাইছি যে ভেরিয়েবল, ডেটা টাইপ, আমি এই ওয়েবসাইটটা ফলো করি। এই ওয়েবসাইটটা খুবই ভালো, আমি যতগুলো ওয়েবসাইট পাইছি জাভার জন্য। তো আপনি এখানে আপনি এই কন্ট্রোল, এখানে দেখতেছেন যে কন্ট্রোল স্টেটমেন্ট, এখান থেকে আপনি দেখতেছেন যে কন্ট্রোল, আপনি এখানে যাবেন যে জাভা এফএলস। জাভা এফএলস এর যদি আমি আপনাকে দেখাই যে এটা কি আসলে, আপনি যখন কোনো কিছু করেন এখানে হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনে যখন আপনার কোনো কোড এক্সিকিউট হয়, প্রথমে যদি কোডটা এখানে এক্সিকিউট হয়, তাহলে এর দুইটা কন্ডিশন থাকে। একটা যদি ফলস হয় তাহলে একটা ট্রুতে যাবে। সো সেম একই ভাবে যে আমি যেভাবে দেখাইলাম যে আপনার লাইক এখানে একটা ভেরিয়েবল করলেন, ভেরিয়েবল করে আপনি এখানে একটা স্টেটমেন্ট লিখবেন। ইফ এর পরে যেটা আপনার হবে সেটা হচ্ছে ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি যে ভেরিয়েবলটা করবেন সেই ভেরিয়েবলটা আপনি এখানে শুধু আপনার অপারেটরটা চেঞ্জ করবেন। আপনি গ্রেটার দেন নিতে পারেন, লেস দেন নিতে পারেন, ইজিক্যাল টু নিতে পারেন, গ্রেটার দেন ইজিক্যাল টু নিতে পারেন। তো এইখানে শুধু অপারেটরটা চেঞ্জ করলে আপনি লজিক যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন। সো ওরা এটা ওইভাবেই দিছে যে এখানে শুধু এফ এলস এর পরে শুধু মাঝখানে শুধু কন্ডিশনটা দিতে হবে। এখন যদি আমার অনেকগুলি অনেকগুলি থাকে, এটা না, অনেকগুলি যদি এফ এলস থাকে, তো দেখেন যে আমি যেটা বলতেছিলাম যে এফ এলস মানে অনেকগুলি এফ এলস যদি থাকে, তাহলে আপনি কিভাবে করবেন? সাপোজ আমি মনে করলাম যে একটা একটা নাম, একটা প্রোগ্রাম মনে করে চিন্তা করেন যে টেম্পারেচারটাই যদি চিন্তা করেন যে ইন্ট টেম্প, টেম্পের আমি এখানে ভ্যালু দিলাম মনে করেন যে হচ্ছে 20, আমি ভ্যালু যেটাই দেই, আমি এখানে কন্ডিশন দিচ্ছি যে ইফ টেম্প
is equal to temp greater than 20, তাহলে পরে আমার এখানে একটা স্টেটমেন্ট আমি দিব। এখানে আমাকে মেইন মেথড দিতে হবে। সো এখানে আমি মেইন মেথড দিলাম। সো এখানে আমি যদি বলি যে টেম্পারেচার যদি 20-এর থেকে যদি বেশি হয় এবং 20-এর থেকে বেশি হলে এবং যদি আপনার মনে করেন যে 40-এর কম হয়, এই যে দুইটা এই চিহ্ন, এটার মানে হচ্ছে এন্ড অপারেটর। এন্ড অপারেটর একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে দুই পাশের যে কন্ডিশন দুইটাকেই সত্য হতে হবে। আমি এটা আরেকটু বর্ণনা করতেছি। এটাকে যদি বেশি হয় এবং 20-এর বড় বাট, মনে করেন যে আপনার 4D যদি কম হয়, তাহলে আমি বললাম যে এটা ইজ টু কোল্ড, ইজ টু কোল্ড। সেম একই ভাবে যদি আমি এটাকে কপি করে নিয়ে আসি, শুধু আমি এখানে দেব যে এলস। তো আমি এখানে বললাম যে দেখেন যে 20-এর থেকে বেশি বা 40-এর কম, তাহলে ইজ টু কোল্ড। আমি এখন যদি বলি 40-এর উপরে যদি যায় এবং মনে করেন যে 80 পর্যন্ত যায়, তাহলে মনে করেন নাইস ওয়েদার। তো আমি বলতেছি যে আপনি এটা যদি 40-এর যদি বেশি হয় এবং মনে করেন যে 75 হয়, তাহলে ইট ইজ এ নাইস ওয়েদার, নাইস ডে। তো তারপরে আমি যদি বলি যে 75-এর যদি বেশি হয়, তাহলে পরে আমার হচ্ছে এটা হচ্ছে ইজ টু হার্ড। আমি এখন বললাম যে এলস। তো দেখেন আমি এখন এখানে তিনটা লজিক লিখছি। একটা হচ্ছে ইফ, এলস, ইফ। এই এলস ইফটা আপনি ইচ্ছা করলে যত ইচ্ছা তত বাড়াইতে পারে। আমি যদি এর মাঝখানে আমি এর একটা কপি করে যদি আমি এখানে আরেকটাও লাইন দেই, তাও আমার এখানে যদি আমি সাপোজ লাইক 40 পর্যন্ত না দিয়ে আমি মনে করেন যে দিলাম হচ্ছে আপনার 40 থেকে 50, এটাকে দিলাম মনে করেন যে 70 পর্যন্ত। সো 70-র পর থেকে, সরি এটা হচ্ছে 70, আর এটা হচ্ছে আপনার তাহলে 70 থেকে 75 পর্যন্ত আমি আরেকটা কিছু দিতে পারি। ইট ইজ এ নাইস ডে টু। তো দেখেন আমি It's little hard. okay, yeah, it's a little hard, yeah, that's good. Yeah, so আমি এরকম আপনার যে লজিক ইচ্ছা সেই লজিক আমি এখানে দিতে পারি। সো এখন আমার এখানে যে ভেরিয়েবল দিছি, এই ভেরিয়েবলের ভ্যালু অনুসারে আপনি কোনটা এক্সিকিউট হবে সেইটা ডিপেন্ড করবে। সাপোজ আমি যদি এখন এটা ভেরিয়েবল 20 দিছি, তো এখান থেকে দেখতেছি যে এই স্টেটমেন্টকে
আপনার ই করে কিনা, ফলো করে কিনা। বলছে যে এটা আমার 20, আমি দিচ্ছি 20, আমি বলছি যে 20 থেকে কম, তাহলে এখানে দেখেন আমার এই স্টেটমেন্টটা ফলস, কারণ আমি যখন 20-র উপরেরটা দিয়ে লজিক লিখছি, আমি কিন্তু কোনো কিছু 20-র নিচে পর্যন্ত লজিক লিখি নাই। সুতরাং আমাকে যখন ই করব, আমাকে নিচের, এটাকে বলা হয় বাউন্ডারি, আমি নিচের কিন্তু কোনো কিছু লিখি নাই। সুতরাং আমার এটা কোনটাতে কোনো কিছু এটাতে ফলস হচ্ছে। তো আমি যখন এই কোডটা লিখবো, আমি বলছি যে 20 ইজিক্যাল টু যদি দেই, এখানে এই যে এটা শুধু 20-র থেকে বড় বলছি, কিন্তু আমি যদি এখন চাই যে 20 সমান আমার অ্যাকসেপ্টেবল, 20 হলেও অ্যাকসেপ্টেবল, তখন আমি এখানে যদি এটার পরে এই ইজিক্যাল টু চিহ্ন দিলে পারে এটাকে গ্রেটার দেন ইজিক্যাল টু চিহ্ন বলে। এর সাথে যদি ইজিক্যাল টু দিতে চাই, তাহলে এটাকে বলা হয় লেস দেন ইজিক্যাল টু। আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি যে আমি এই অপারেটর গুলি কত ভাবে চেঞ্জ করতে পারি। এটাকে শুধু গ্রেটার দেন দিতে পারি, লেস দেন দিতে পারি, এইভাবে। কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। তো আমি এখন এটার, আমার এখানে দেখতেছি যে আমি এখানে টেম্পারেচার দিচ্ছি 20, সুতরাং আমার এখন এই কোডটা এক্সিকিউট হবে, কারণ এগুলিতে আপনার কি হবে না, এক্সিকিউট হবে না। আমি কোডটা রান করি, দেখেন এসে ট্রু কোড। আমি যদি এখন এখানে ভ্যালুটা যদি চেঞ্জ করে দিয়ে লাইক এইডি দেই, এখন কোনটা এক্সিকিউট হবে, কোন স্টেটমেন্টটা? তো এটা হবে না, কারণ এটা হচ্ছে টেম্পারেচার। আমি মিলাই, দেখেন টেম্পারেচার এখানে বলছি যে টেম্পারেচার 20-এর সমান হতে হবে বা এর বেশি হতে হবে। ওকে, সুতরাং এইটুক মিলছে, কারণ এটা তো অবশ্যই 20-এর থেকে বেশি, সুতরাং আমার এটুক মিলছে। এন্ড মানে হচ্ছে কন্ডিশন, এন্ড মানে দুইটা পাশে, এন্ড যখন দেব মানে দুই পাশেই সত্য হতে হবে। তো এই পাশে আমার সত্য হয়েছে, কিন্তু এই পাশে আমি বলছি টেম্পারেচারটা 40-এর থেকে কম হতে হবে বা 40-এর সমান হতে হবে। সুতরাং এই পাশেরটা আর মিলি নাই, কারণ এটা আমি 80 দিছি, সুতরাং আমার এই স্টেটমেন্টের ভিতরে যাচ্ছে না। 2 নম্বর কি হয়েছে, যে এখানেও দেখেন যে সেম জিনিস, আমি এখানে আমার ভ্যালু হচ্ছে এইডি, এখানে আমি বলছি যে টেম্পারেচার 40-এর থেকে বেশি, সো আমার এইডি হচ্ছে 40-এর থেকে বেশি, সুতরাং স্টেটমেন্ট আমার ট্রু। বাট আমি এখানে বলছি যে এই স্টেটমেন্টটা হচ্ছে ট্যাম্প 70 থেকে নিচে হতে হবে, সুতরাং ডান সাইডেরটা ফলস। দেখেন আমি যখন ডান সাইডের পরে এই কার্সারটা নিচ্ছি, তখন আমাকে বলতেছে ফলস। আমি যখন এই পাশে নিচ্ছি, তখন বলতেছে ট্রু, মানে ও বুঝতেছে যে কোন পাশে ট্রু আর কোন পাশে ফলস। এবং আমার লজিক কি, এন্ড অপারেটর, এটাকে বলা হয় এন্ড অপারেটর। এন্ড অপারেটর দুইবার লিখতে হয়, যে আপনার চিহ্নটা, এন্ড অপারেটর চিহ্নটা, তাহলে এইভাবে প্রোগ্রামিং এ এন্ড বোঝায়। তাহলে আপনি এই পাশেরটাও সত্য হলো না। সেম একই ভাবে 70-এর বেশি বা 75-এর কম, তখন আপনার হচ্ছে এটাও সত্য হলো না। সুতরাং কোনোটাই যদি সত্য না হয়, লাস্টেরটা আপনার কোনো কন্ডিশন থাকে না, এলসে কোনো কন্ডিশন থাকবে না, কারণ কোনো সত্যই যদি না হয় তাহলে অবশ্যই একটা দিকে যাবে। কোনো কিছু যদি সত্য না হয় তাহলে একটা কন্ডিশনে অবশ্যই এটা মিলবে, সুতরাং এটাতে হবে ইট ইজ টু হার্ড। আমি এখন এটাকে যদি রান করে, দেখেন যে এটাতে ওইখানে যাবে, ইট ইজ টু হার্ড। আমি যদি এখন এটাকে যদি মনে করেন যে 74 দেই, তাহলে পর আপনি ডিফারেন্ট কন্ডিশনে যাবে। দেখেন ইসে লিটল হার্ড। এবার বলেন কার কোনো কি সমস্যা? ভাইয়া এখানে আরেকটা লাইন মিসিং হইছে। আমার যদি 20 ইকুয়াল টু অর 20 গ্রেটার দেন 20, তাহলে আমার 18 হলে তো 20-র নিচে হয়, তাহলে যে এলসে চলে যাব, বাট তখন তো আমার এটা কোল্ড না, এটা হার্ট না, এটা কোল্ড। হ্যাঁ, আমি তো আপনি প্রথমে বলছি যে আমরা এখানে একটা স্টেটমেন্ট আমরা বিশেষ নিচে চিন্তা করতেছি না, সুতরাং আমরা আপনি আমি তখন যদি এখানে, যদি আমার ওই হ্যাঁ হ্যাঁ আপনার ভেরিয়েবলটা যদি লজিক 18 হয়ে যায়, হ্যাঁ আপনার লজিক অনুসারে ওইটা
ঠিক আছে, তখন আমাকে আপনার লজিক এখানে আমার আরেকটা স্টেটমেন্ট এখানে লিখতে হবে। হ্যাঁ, আপনি এখানে দুই ভাবে এটাকে ফিক্স করতে পারেন। এখানে আপনি এখানে জাস্ট Less than চিহ্নটাকে দিতে পারবো। লেস দেন দিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ তাহলে পরে আপনার সব লজিক ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, যদি 20 এর নিচে যা হবে সবই আপনার কোড। সুতরাং আপনার আর কোনো লজিক্যাল আর কোনো এরর থাকলো না। এখন আপনি যদি মানে 1ও দেন তাও এটা লজিক হয়ে যাবে। সো এখন আপনি এখানে আরো লজিক ঠিক করার আছে। সাপোজ আমি যদি এখন মনে করেন মাইনাস দেই, তখন এই হচ্ছে আমাকে বুঝবে না। তখন আমাকে কিছু আলাদা সিস্টেম আছে। মনে করেন আমি যদি এখন লাইক -b দেই, তার মানে মনে করেন 20 না, মাইনাস মনে করেন 80 দিলাম, তার মানে তো এটা অনেক কোল্ড। তো এখন দেখেন কোথায় যায়, লেটস সি, টু কোল্ড দেয় দেখি, ও না কোল্ড দিচ্ছে, ও না ও নিচ্ছে। সো মাইনাসও ফিগার আউট করছে। সো এই সব লজিক আপনার এখানে প্রয়োগ করা হয়ে গেছে। ঠিক আছে, সো এইখান থেকে আমরা কি চাচ্ছি, এখান থেকে আমরা আগামী দিনের যে হোমওয়ার্ক করব সেটা হচ্ছে আমরা গ্রেডিং সিস্টেমের হোমওয়ার্ক করব। সো আপনি একটা স্টুডেন্ট ক্লাস বানাবেন, ক্লাসের নাম হবে স্টুডেন্ট। স্টুডেন্টের হচ্ছে আপনার নাম্বার পাবে, রাইট? স্টুডেন্ট যদি নাম্বার পায়, মনে করেন যে সাপোজ 80, তাহলে আপনার গ্রেড হবে হচ্ছে 80 বা 80 এর বেশি, তাহলে আপনার গ্রেড দিবেন এখানে এ গ্রেড, ইউ গেট এ গ্রেড। সো আপনারা তো লাইক বিভিন্ন গ্রেডিং সম্পর্কে জানেনই, এ বি সি ডি এফ, এইগুলি হচ্ছে গ্রেডিং, রাইট? এই গ্রেডিং সম্পর্কে আমি আগামী দিনের হোমওয়ার্কটা চাচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে এখানে? মানে আমরা যে গ্রেডিং সিস্টেমে আমরা ইউজ টু যে গ্রেডিং, সেটাতে লিখলেই সমস্যা নাই। আপনি জাস্ট লাইক আমেরিকার স্টাইলে যদি আপনি 5 করে ডিফাইন করেন, তাতেও আপনি লিখতে পারেন। বাংলাদেশের স্টাইলে যেরকম 10 করে যে ডিফারেন্ট, আমি এ বি সি ডি এফ, বাংলাদেশে যেরকম 5টা গ্রেড আছে, রাইট? আমেরিকাতে কিন্তু বেশি গ্রেড আছে, এ প্লাস, এ মাইনাস, বি প্লাস, বি মাইনাস। আমি আমেরিকার স্টাইল চাচ্ছি না এতগুলো গ্রেড। আপনি শুধু বাংলাদেশে এ বি সি ডি আর হচ্ছে এফ, এই 5টা গ্রেড আমাকে দেখাবেন। হোমওয়ার্ক সবাই ক্লিয়ার? জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে হোমওয়ার্কে? ভাইয়া একটা কোয়েশ্চেন, আপনি বলছেন ক্লাসটা স্টুডেন্ট হবে, তো আমি যখন প্যাকেজ করে ওইটার ভিতরে যখন আমি ক্লাস ক্রিয়েট করব, ওইটার নেমটা আমি জাস্ট স্টুডেন্ট দিব, রাইট? হ্যাঁ, জাস্ট আপনি এখান থেকে জাস্ট আপনি একটা নতুন ক্লাস করলেন, আপনি যে প্রজেক্টে করতেছেন সেম প্রজেক্টে রাখেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, খালি আপনি আচ্ছা, এখানে ঠিক আছে। সাপোজ খালি লিখলেন যে স্টুডেন্ট, রাইট? স্টুডেন্টের ভিতরে আপনি কি করবেন, আপনি মেইন মেথডের ভিতরেও লিখতে পারেন। মেইন মেথড ক্রিয়েট করলেন, এখানে আপনি একটা ভেরিয়েবল বানালেন যে ইন্ট নাম্বার, রাইট? সো নাম্বারে আপনি এখানে আপনি যে নাম্বার আপনি পরে দিবেন সেটা হয়ে যাবে। এখানে যে একটা স্টুডেন্ট 100 পাইলো, এখানে Else? শুধু আপনি শুধু লিখবেন যে ইফ, এখানে মনে করেন যে আপনি এখন নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার, আপনি মনে করেন এখন এখানে চিহ্ন দিলেন যে গ্রেটার দেন, লেস দেন, 80, 60, 70, জি, যেটা বুঝতে আপনার পারছি। যেভাবে ইচ্ছা দেন, তাকে সেই গ্রেড দিয়ে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। এখন আপনি যে এই যে এখন আমি যেটা দেখাইলাম ইন্ট নাম্বার, আমি এখানে ভ্যালু লিখলাম হার্ড কোডেড ভ্যালু। ঠিক আছে, আমি এখন এই ভ্যালুটা লিখছি হচ্ছে, আমি ভ্যালুটা আমি এখানে লিখছি, কিন্তু আমি চাই না যে এই ভ্যালুটা আমি লিখতে এখানে। আমি চাই যে কাস্টমার মনে করেন যে কোনো ভ্যালু দিতে পারে। তো আমি আপনাকে বলবো যে ইন্টার ইওর নাম্বার, আপনি আপনার ভ্যালুটা ওখানে ইন্টার করবেন। ঠিক আছে, এর জন্য আপনি যেটা প্যারামিটারাইজ করবে না?
না প্যারামিটারাইজ না, এটা হচ্ছে কিওয়ার্ড আর কি বলে, আপনার ভ্যালু নেবেন হচ্ছে আপনি কিপ্যাড থেকে। তো আপনাকে যদি বলে জাভা কিবোর্ড ইনপুট, আপনি এটাকে বলবেন যে জাভা কিবোর্ড ইনপুট। আমি জাভা টি পয়েন্টে যাই, জাভা টি পয়েন্ট, জাভা টি পয়েন্ট আছে কিনা আমি না শিওর, আছে। সো প্যারামিটারাইজ করার জন্য আপনাকে অনেকভাবে আমরা এই কিবোর্ড থেকে ভ্যালু নিতে পারি। এর ভিতরে আমরা দেখাইতেছি কিছু, সেটা হচ্ছে স্ক্যানার ক্লাস ইউজ করে, কিন্তু স্ক্যানার ক্লাসের থেকে অন্য ক্লাসটা আমরা আপাতত স্ক্যানার ক্লাসটা ইউজ করি। স্ক্যানার ক্লাসটা দেই না এখানে, বাফার রিডার করছে। ওকে, সো আমরা কয়েকটা ভাবেই দেখবো। এটার নাম হচ্ছে স্ক্যানার ক্লাস জাভা। এই স্ক্যানার ক্লাস ইউজ করে আমরা হচ্ছে ইনপুট নিতে পারি। তো ইনপুট নেওয়ার জন্য আমাকে যেটা লিখতে হবে, এই কথাটা আপনাদের মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। আমি মনে করেন যে আমি এখন পুরা কোডটাই আনতেছি, তারপর আপনাকে বুঝাই দিতেছি। তো দেখেন, আমি প্রথমে চিন্তা করতেছি যে আমি এই কথাটুকু লিখবো। সো আমি এই স্ক্যানার ক্লাসটাকে কেন আনতেছি, স্ক্যানার ক্লাস আমি এখানে লিখছি যে নাম্বার, যে 100, আমি এখানে নাম্বার না দিয়ে আমি অন্য কিছু দেখি যে নেম। সো আমার নেম হতে পারে, মনে করেন যে কোনো নেম, মনে করেন নেম হতে পারে মোহাম্মদ, রাইট? নেমটা হবে হচ্ছে স্ট্রিং, এটা একটা ভেরিয়েবল, এটা নামটা আমি হচ্ছে রেগুলার ভাবে লিখলাম। কিন্তু আমি যদি আপনাদের সবার নাম বলি, যে আপনি আপনার নিজস্ব নাম লেখেন, তাহলে আপনি হার্ড কোডের ভ্যালু লিখতেছেন। এই হার্ড কোডের ভ্যালু না হয়ে আমি যদি যার যার নাম সবাইকে যদি বলি যে আপনি কিওয়ার্ড লেখেন কিপ্যাডে আপনার কম্পিউটারের, তাহলে আপনি লিখতে পারেন। সেই কি ইনপুটটা নেওয়ার জন্য, কিপ্যাড ইনপুটটা নেওয়ার জন্য আমাদের এই স্ক্যানার ক্লাস ইউজ করা হয়। তো এটা জাভার হচ্ছে জাভার নিজস্ব ক্লাস, জাভা এটাকে ক্রিয়েট করছে। তো এখানে আনার জন্য আমি এখন দেখতেছেন যে এটা লাল হয়ে আছে, কারণ এটাকে আমার সেই যে ক্লাসটা ক্রিয়েট করছে তাকে ইম্পোর্ট করতে হবে। তো এখানে আপনি ইম্পোর্ট দুই ভাবে করতে পারেন। এখানে আপনি ক্লিক করতে হবে, লালের উপরে ক্লিক করলে দেখেন আপনি লেখা দিচ্ছে অল্ট প্লাস ইন্টার। তারপর আপনি যদি অল্ট প্লাস ইন্টার করেন, তাহলে আপনার এই লাল চলে যাবে। তো চলে গেল কেন? কারণ এই ক্লাসটা এখানে আমি ইম্পোর্ট করছি। এই ইম্পোর্ট করার কারণটা কি? আমি এটাকে আবার দেখেন, আবার এটাকে উঠাই দিচ্ছি, উঠাই দিলে দেখবেন এটা লাল হয়ে গেছে। ঠিক আছে, তো লাল হয়ে গেছে মানে কি, আপনি এটা রং। তো একে ফিক্স করার জন্য কি করতে হবে, আপনার একে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করতে হয় হচ্ছে ক্লাসের উপর দিয়ে ইম্পোর্ট কিওয়ার্ডটা দিতে হয়। তো আমি এটাকে জাস্ট বলে দিয়েছে যে কিভাবে ইম্পোর্ট করে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে যে অল্ট প্লাস ইন্টার। আপনার কিওয়ার্ড এসে শুধু অল্ট প্লাস ইন্টার ক্লিক করলে ইম্পোর্ট ক্লাস এখানে লেখা আসবে। আরেকবার ক্লিক করলে আপনি এটা উপরে চলে আসবে। তো যখন আপনার ক্লাস ইম্পোর্ট হয়ে যাবে, তখন আপনি ওই ক্লাসের যেসব মেথড জাভার যারা স্পেশালিস্ট ওরা লিখে রাখছে, সেই মেথড গুলো আপনি ইউজ করতে পারবেন, যেটাকে বলা হয় ইনবিল্ট মেথড। তো আপনি যখন ইম্পোর্ট করে ফেলবেন কোনো কিছু, তার মানে সেই ক্লাসের সমস্ত প্রপার্টি আপনি ইউজ করতে পারবেন। সো আমার এই কিওয়ার্ডের জন্য আমার এই লাইনটা লিখতেই হবে। শুধু এখানে কি করতে হবে, স্ক্যানার একটা ক্লাস, এই স্ক্যানার ক্লাসটা ওরা কি করছে, আমরা যেরকম কোনো কিছু যেরকম লিখি স্টুডেন্ট ক্লাস, এর যদি অবজেক্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা কিভাবে অবজেক্ট ক্রিয়েট করি বলেন তো কেউ?
আমি যদি এই স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে চাই কিভাবে অবজেক্ট ক্রিয়েট করব? Student as equals to new and then student. তো আমি বললাম যে ও বি জে, হুম, তারপরে কি লিখবো, নিউ, রাইট? হ্যাঁ, তারপরে হবে হচ্ছে স্টুডেন্ট। এইভাবে অবজেক্ট ক্রিয়েট করে। সো ওদেরও ক্লাসটার নাম হচ্ছে স্ক্যানার। সো ওই স্ক্যানার ক্লাসে দেখেন যে স্ক্যানার ক্লাসকে আমি যদি এখানে লিখি, ক্লাসের নাম হচ্ছে স্ক্যানার, আমি এখানে দিতে পারি যে ও বি, আমি এখানে লিখতে পারি যে নিউ স্ক্যানার। তাহলে পরে আমার এটা কি হয়ে গেল, অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এই স্ক্যানার ক্লাসটা একটা প্যারামিটার নেয়, সেই প্যারামিটার নাম হচ্ছে সিস্টেম ডট ইন। সুতরাং আমার এ বলছে যে এর একটা প্যারামিটার লাগবে, কারণ ও যে ক্লাসটা তৈরি করছিল ওটা প্যারামিটারাইজ, ওর কনস্ট্রাক্টরটা ছিল প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তো আমি কনস্ট্রাক্টর এখনো যাই নাই, ওটা যাব। সো এই লাইনটাতে যে বুঝাইলাম, এই লাইনটা কিভাবে আসছে, এটাকে কারোর কি কোনো কোশ্চেন আছে? ভাইয়া এটা কি হোমওয়ার্ক রিলেটেড নাকি নিউ টপিক? এটা নতুন টপিকে যাচ্ছে, এটার হোমওয়ার্ক নেক্সট কামিং কামিং আর কি। আপনার আগেরটা এপেলস দেখালাম, ওটা হচ্ছে আপনার একটা হোমওয়ার্ক শেষ। এটা আমি আবার আরেকটা টপিক আমি দেখাইতেছি। সেটা আজ করি নাই, যেটা আপনি গ্রেডের কথা বলছেন না, হ্যাঁ, গ্রেডটা কি এইভাবে করব না যেভাবে প্রথমে দেখাইছেন ওইভাবে করব? না, গ্রেডটা যেভাবে দেখাইছি সেভাবে করবেন। ওকে, সো এটা আরেকটা হোমওয়ার্ক। এর একটা এখনো হোমওয়ার্ক আমি বলি নাই, এটার হোমওয়ার্ক। ওকে, এটার হোমওয়ার্ক আমাকে শিখাই তারপরে বলবো, ঠিক আছে? তো এই লাইনটা আপনি কেউ বুঝছেন নাকি? জি ভাই, বুঝতে পারছি। ওকে, সো এখন আমি এখানে বলতেছি যে সাপোজ আমি সিস্টেম আউটের ভিতরে যা দেব এখানে আপনি সেটাই ডিসপ্লে করবে, রাইট? আমি বললাম ইন্টার ইওর নেম। আমি বলতেছি যে ইন্টার ইওর নেম। আমি যদি আপনাকে বলি যে ইন্টার ইওর নেম, তাহলে আপনি সেই নামটা পুট করবেন। এখন নামটা কোথায় পুট করবেন দেখেন, আমি এই দুটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। আমি এইটুক কোডটা রান করি, দেখেন এখানে আসছে ইন্টার ইওর নেম। এখানে যদি আমি কোনো কিছু লিখতে চাই, আমি এতে ক্লিক করতেছি কিন্তু কোনো কিছু লিখতে পারতেছি না। আমার শব্দ পাচ্ছেন? আমি কোনো কিছু এর পরে লিখতে যাচ্ছি, ইন্টারিয়র নেমের পর আমি আমার নামটা লিখতে যাচ্ছি কিন্তু পারতেছি না। বুঝতে পারছেন সবাই? কেন পারতেছি না? কারণ আমি একটা দিছি যে ইন্টারিয়র নেম, শুধু আমি এইটুকুই দিছি, তারপর আমার কোনো লাইন নাই, সুতরাং আমি আর লিখতে পারতেছি না। যদি আমি এখন চাই যে কোনো কিছু লিখতে, তাহলে আমাকে এখানে কি চাইতে, এখানে আমার যে অবজেক্টটা ক্রিয়েট করছি সেইটা দিয়ে আমাকে, যদি আমি নেম চাই তাহলে আমাকে এখানে দিতে হবে, এর একটা মেথড আছে। আমি যদি এখন দেখেন ও বি জে যদি দিই এখানে, ও বি জে ডট, দেখেন এই ও বি জে ডট যখন দিছি এর ভিতরে এরা অনেকগুলি মেথড লিখে রাখছে। সো এই মেথডটা আমরা যে মেথডটা ইচ্ছা সেই মেথড আমি ইউজ করতে পারি। সো এর ভিতরে একটা মেথড যেটার নাম হচ্ছে দেখেন নেক্সট লাইন। এই নেক্সট লাইনের মাধ্যমে আমি কোনো কিছু লিখতে পারি। সো আমি তখন এইটুক যখন দিছি দেখেন, তখন আমাকে লেখার সুযোগ দিবে। আমি এখন রান করতেছি আবার, শুধু আমি এই ও বি জে লাইনটা দিছি। দেখুন এখন ইন্টার ইওর নেম, এখন আমি এখান থেকে লিখতে পারি যে মোহাম্মদ। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। তো দেখেন আমি এখন এখানে মোহাম্মদ লিখতে পারতেছি, কিন্তু এর আগে যখন আমি ওই লাইনটা দিছিলাম না, তখন কিন্তু আমি কোনো কিছু লিখতে পারি নাই। আমি লিখতে পারতেছি, আমার প্রোগ্রাম শেষ হয়ে গেল, ইন্টার করছি, এক্সিট কোড 0 মানে প্রোগ্রাম শেষ। সো আমি এই
ভ্যালুটাকে আমি যে নামটাই লিখি সেই ভ্যালুটা আমি লিখছি, কিন্তু সেই ভ্যালুটা আমি কোথাও হোল্ড করি নাই, কোথাও ধরে রাখি নাই। যদি আমি ওই ভ্যালুটা একজন সেই নামটা দিল, সেই নামটা যদি আমি হোল্ড না করি কোনো ভেরিয়েবলের ভিতরে, সেই নাম দিয়ে আমি আর কোনো কিছু করতে পারবো না। সুতরাং ওকে আমি যদি কোনো কিছুর ভিতরে হোল্ড করি, তাহলে যেহেতু নাম, সুতরাং এটা একটা স্ট্রিং। আপনাদের কি ভেরিয়েবল নিয়ে কোনো কোশ্চেন আছে, যে কোনটা স্ট্রিং, কোনটা ইন্টিজার, ডাবল, এগুলো নিয়ে কোনো কোশ্চেন আছে এই মুহূর্তে? আমার ভেরিয়েবলটা নিয়ে একটা কোয়েশ্চেন আছে। আপনি ভেরিয়েবলে অলরেডি একটা নাম দিচ্ছেন, ওই নামটা কি দিতে হইব না লাগবে না? কোথায়? উপরে। এখানে নাকি আমার আগের হ্যাঁ, ভিডিওতে? এখানে আপনার 9 নাম্বার লাইনে মোহাম্মদটা কি থাকবে না থাকবে না? এইটা আমি জাস্ট আগে যখন আমি হার্ড কোড ভ্যালু করতাম, এখন আমি আর হার্ড কোডের ভ্যালু চাচ্ছি না। এই নেমটা আগে মোহাম্মদ আমি এইভাবে লিখতাম, যেটা স্ট্যাটিক, মানে এটা আপনার এটা হার্ড কোডের ভ্যালু। আমি এই নামটা যে যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারে এখন, ঠিক আছে? এখন যদি আমি রান করি, দেখেন আমি বললাম যে ইন্টার ইউর নেম, আই ক্যান রাইট এ, আমার নাম এ হতে পারে, তো আমি যা ইচ্ছা তাই দিচ্ছি। আগে যদি আমি এটা প্রিন্ট করতাম শুধু মোহাম্মদই আসতো। সুতরাং এখন আমি এটা রান টাইমে আমার প্রোগ্রাম থেকে করতেছি। এখন আমি যে নামটা এখন এখানে যে কেউ লিখবে, সেটাকে আমি এখানে একটা ভেরিয়েবলের ভিতর হোল্ড করব। মনে করেন আমি লিখলাম যে স্ট্রিং, তো আমি এখানে মনে করেন যে স্ট্রিং লিখলাম, স্ট্রিং মনে করেন যে দিলাম যে এন। তো আমার যে নামটাই লিখতেছি সেই নামটা আমি এখন এই এন এর ভিতরে হোল্ড করছি। এখন যদি আমি সাপোজ এখানে প্রিন্ট আউট করতে চাই যে এন ইজ ইকুয়াল টু কি, তো দেখেন এন ইজ ইকুয়াল টু আমি যা লিখবো সেটাই প্রিন্ট আউট করবে। দেখা রান করতেছি, দেখেন আমি এখন যদি দেখি যে হাই, তো আমাকে প্রিন্ট আউট দিচ্ছে হাই। ক্লিয়ার? আমি যদি আবার রান করি, এন্টার ইউর নেম, নাজমুল, তো আমাকে প্রিন্ট আউট দিচ্ছে নাজমুল। সুতরাং আমি এইটা এই কিওয়ার্ডের মাধ্যমে আমার এটা হচ্ছে ডাইনামিক, আমি ভ্যালুটা আমি ডাইনামিক্যালি আমি পুট করতে পারতেছি। আমি এখানে যা লিখবো সেটাই আমি এখানে দেখতে পারতেছি। তো সুতরাং আমার ভ্যালু আমার এখানে হার্ড কোডের আর লেখার দরকার নাই, রাইট? সো এখানে আমি এই নেক্সট লাইনটা কখন দিব? নেক্সট লাইনটা দিব যখন আমি কোনো কিছু স্ট্রিং ভ্যালু ইন্টার করতে চাই। সাপোজ আমি চাই যে ইন্টার ইউর নেম, এন্ড আমি বললাম যে ইন্টার ইউর এজ। এখানে ডাবল হবে না তখন, আর ইন্টিজার? মনে করেন যে আমি দিলাম এজ, আমি সাপোজ দিলাম হচ্ছে ইন্টিজার ভ্যালু, তখন আমি কি দেব? তখন আমি এখানে দেবো যে ইন্ট, মনে করেন যে এজ সাপোজ দিলাম, এখানে আমি লিখবো যে ও বিজে ডট। দেখেন আপনি যদি ডট লেখেন, এখানে আপনি কত কিছু আছে। আপনি যদি বাইট করতে থাকেন, নেক্সট বাইট, নেক্সট ইন্ট মানে ইন্টিজার, নেক্সট শর্ট, নেক্সট অনেক কিছু আছে। নাকি নেক্সট ইন্ট হবে ভাইয়া? আমি এখানে নেক্সট ইন্ট দিয়ে দিই, নেক্সট ইন্ট দিলে আমার এটা ইন্টিজার ভ্যালু ই করে নেবে। আমি যদি এখানে এস আউট দিই, আমি যদি এসটাকে প্রিন্ট করি, এটাকে যদি রান করি, ইন্টারিয়র নেম সাপোজ আমি দিলাম হচ্ছে মনে করেন যে আমি যদি মনে করেন যে এখন বলছে ইন্টারিয়র এজ, সাপোজ আমি দিলাম মনে করেন যে 30, আপনার
নেম এবং ভ্যালু আপনি এখানে প্রিন্ট করতেছেন। কথা বলছেন? এখন রিয়েল টাইমে আপনারা যখন কি করেন, ব্যাংকে যান, ব্যাংকে যাই আপনি যখন আপনার কার্ড ইনপুট করেন, কার্ড থেকে আপনি কি নেয়, ওরা হচ্ছে আপনার ইউজার নেম, ব্যাংকের আমি বলতেছি এটিএম বুথে, এটিএম বুথে আপনি মনে করেন যে যাইতেছেন, যাই সাথে আপনি বলে যে আপনি কার্ড দেন, কার্ড দিলে পর আপনার ওখান থেকে আপনার কার্ড নাম্বার আপনারা স্ক্যান করে আপনার কার্ড নাম্বার নিয়ে নিচ্ছে, কার্ড নাম্বারের সাথে ম্যাচ করে প্রত্যেকটা এটিএম বুথের পাসওয়ার্ড সেট করা আছে আপনার। সো আপনি যখন ওই পাসওয়ার্ডটা দিচ্ছেন, যে পাসওয়ার্ডটা আপনি আপনার মতো দিচ্ছেন, এই যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেই পাসওয়ার্ডটাই ওরা স্ক্যানার ক্লাসের মাধ্যমে নিচ্ছে। কারণ এটিএম বুথে যখন আপনি কি করতেছেন, কিবোর্ডের ইনপুট দিচ্ছেন, সেইটা অনুসারে ও পরে কি করতেছে, আপনার ওই ওই যে পাসওয়ার্ডটা ওদের ডাটাবেজে থাকে, ওই ব্যাংকের ডাটাবেজে থাকে। সো আপনি যখন এটাকে ইন্টার করেন, ইন্টার করার সাথে সাথে ওদের সার্ভারটা সরাসরি ডাটাবেজে চলে যায়, যাই সাথে দেখে যে আপনি যে পাসওয়ার্ডটা দিছেন ওই পাসওয়ার্ডটা ওদের ডাটাবেজের পাসওয়ার্ডের সাথে ম্যাচ করে নাকি, ম্যাচ করে যদি দেখে যে ইয়েস আপনার ওই কার্ডের সাথে পাসওয়ার্ড ম্যাচ করছে, তখন আপনাকে অন্যান্য ফাংশনালিটি গুলো আপনাকে করতে দিবে। যদি ম্যাচ না করে তাহলে আর আপনাকে কি করবে, আপনাকে ঢুকতে দিবে না, বলবে আপনার হচ্ছে রং পাসওয়ার্ড। সো রং পাসওয়ার্ডও আপনাকে দিবে, মনে করেন যে আপনাকে 3 বার সুযোগ দিলে আপনি 3 বার আপনি কারেক্ট পাসওয়ার্ড করেন, 3 বার যদি না দেন হয়তো আপনার ব্যাংক কার্ড আটকায় দিতে পারে বা সামথিং করে দিতে পারে, কল কাস্টমার সার্ভিস সামথিং সামথিং, রাইট? সো দিস ইজ দ্য প্রোগ্রাম। এগুলি, এই প্রোগ্রামগুলি যে করছে এগুলি হচ্ছে এরকম জাভা প্রোগ্রামিং এর মাধ্যমে। সো আমরা এখন মনে করবো যে আমার মনে করেন যে একটা ডাটাবেজ, আমার যেহেতু এখন ডাটাবেজ নাই, আমি এখানে লিখতেছি মনে করেন যে আমার ডাটাবেজ, মনে করেন এটাই আমার ডাটাবেজ, মনে করেন যে ইন্ট পাসওয়ার্ড, এটা কি স্ক্যানার মেথড সেক্ষেত্রে, রাইট ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি স্ক্যানার মেথডটা শিখাইতেছি, স্ক্যানার ক্লাসটা শিখাইতেছি আসলে। স্ক্যানার ক্লাস, ওকে। সো আমি এখন মনে করেন যে আমি পাসওয়ার্ড দিতেছি, মনে করেন যে 1 2 3 4 5, এটাই আমার হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে? এখন আমি আপনাকে বলতেছি যে ইন্টার ইওর নেম, মনে করেন যে আমি এখানে নেম হচ্ছে মোহাম্মদ, মনে করেন এটা হচ্ছে আমার দুইটা ডাটাবেস। আর আমি যেটা করতেছি এটা হচ্ছে মনে করেন আপনি ব্যাংকে গেছেন, এটিএম বুথ থেকে টাকা উঠাবেন, তো আপনার এখানে আপনার নাম এবং পাসওয়ার্ড কারেক্ট লাগবে, ঠিক আছে? তো আমি বললাম যে ইন্টার ইওর নেম, আপনি আপনার নামটা এখানে ইন্টার করলেন। এখন ইন্টার করে আপনাকে বললাম যে ইন্টার ইওর পাসওয়ার্ড, ইন্টার ইওর পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ড করলেন। আমি এখন এখানে লজিক লিখবো, যে আপনার পাসওয়ার্ড আর ইউজার নেম যদি মিলে যায় তাহলে পরে আপনি ব্যাংকে ঢুকতে পারবেন, আর যদি না মিলে তাহলে পরে আপনি বলবেন যে আপনার রং পাসওয়ার্ড, ইউ এন্টার রং পাসওয়ার্ড। কথা বলছেন? তাহলে আমি এখানে কি লিখবো, ইফ, দেখেন যে ইফ, দেখেন নেম আমি কি দিচ্ছি, ইন্টার ইউর নেম, রাইট? ইফ এটা এখানে ভ্যালু কার সাথে আছে, আমার এই যে যেটা নাম দিবে সেইটার ভ্যালু আমি এন এর দ্বারা হোল্ড করছি। সো আমি যদি বলি যে ইফ এন, আচ্ছা এখানে আমি আপনাকে শিখাই নাই, ওইটা আমাকে শিখাইতে হবে, কারণ এটা হচ্ছে আপনার স্ট্রিং কম্পারিজন একটা আলাদা জিনিস, ওটা আমি আগামী দিনে হয়তো শিখাবো। আমি এখন আপনার নেমটাকে কম্পেয়ার করব না, খালি পাসওয়ার্ডটাকে কম্পেয়ার করব। ওইটা কম্পারিজন, স্ট্রিং কম্পারিজন আলাদা আর ইন্টিজার কম্পারিজন আলাদা, ঠিক আছে? আমি তাই বলতেছি যে পাসওয়ার্ড, ইফ পাসওয়ার্ড
ইউজ না দিয়ে আমি পাসওয়ার্ড দিলাম। আমি বলতেছি যে পাসওয়ার্ড ইকুয়াল, দেখেন আমার পাসওয়ার্ডটা কি ছিল, পিডব্লিউ। এটা আমার মনে করেন এইটা আমার যেখানে আছে সেটা হচ্ছে ডাটাবেজে আছে। ডাটাবেস পাসওয়ার্ড, এটা ডাটাবেজের ভিতরে স্টোর করা আছে। সো আমি বলতেছি যে এই পাসওয়ার্ড আমি আমি যখন আর এটা হচ্ছে কাস্টমার তার নিজেরটা ইন্টার করতেছে। যদি কাস্টমার যেটা নিজেরটা ইন্টার করতেছে সেইটা যদি ডাটাবেজের পাসওয়ার্ডের সাথে মিলে যায়, তাহলে আমি বলবো যে you enter the right password। আর যদি এটা যদি না মেলে, তাহলে পর আমি বলবো you did not enter right password। কত বুঝছেন? সো দেখেন আমি এখন এটাকে যদি রান করি, তো আমাদের পাসওয়ার্ড 1 2 3 4 5। আমি বললাম যে ইন্টার ইওর নেম মোহাম্মদ, ইন্টার ইওর পাসওয়ার্ড। আমি যদি এখন পাসওয়ার্ড দেই, মনে করেন যে 1 2 3 4 5, যেটা আমার ডাটাবেজের পাসওয়ার্ডও মনে করেন 1 2 3 4 5, তাহলে আমি যদি ইন্টার দেই তার মানে হচ্ছে আমি রাইট পাসওয়ার্ড দিছি। আর আমি যদি এটাকে রং পাসওয়ার্ড দিয়ে আবার যদি রান করি, ইন্টার নেম মনে করেন যে মোহাম্মদ, ইন পাসওয়ার্ড হচ্ছে 2 3 4 5, এটা দিলাম রং করে, 1 দিই নাই, তাহলে দেখেন যে ইউ ডিড নট এন্টার রাইট পাসওয়ার্ড। সো আপনারা দৈনন্দিন জীবনে যে আপনার লাইক ব্যাংকে যে টাকা উঠাইতে যান বা ব্যাংকের এটিএম কার্ড ইউজ করেন, এভরিথিং এইভাবেই সিস্টেম করা এই সফটওয়্যারটা। কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন আছে ভাই? না ভাইয়া। ওকে, সো আপনার হোমওয়ার্ক কি হবে? আগামী দিনের হোমওয়ার্কটা হবে আসলে আমরা কি কি শিখলাম। আমরা এখান থেকে শিখছি হচ্ছে ইফ else if else then scanner class। আমরা হচ্ছে এই জিনিসগুলি আমরা শিখছি। এখন এখান থেকে আমি এইটার ভিতরে যে হোমওয়ার্কটা দিছি, 1 নম্বর হোমওয়ার্ক, সেটা হচ্ছে হোমওয়ার্ক 1। আপনি হচ্ছে গ্রেডিং স্টুডেন্ট, গ্রেডিং। 2 নম্বর হোমওয়ার্ক হচ্ছে create a bank account project। Then
create variable আপনি এখান থেকে ভেরিয়েবল করবেন, মনে করেন যে টোটাল ব্যালেন্স আপনার ব্যাংকে আপনার টোটাল টাকা আছে কত মনে করেন, ঠিক আছে। প্রথম মনে করেন আপনি কোনো কিছু মনে করেন ডিপোজিট করবেন, মনে করেন আপনার টোটাল টাকা আছে এখন মনে করেন যে আপনার 1000 ব্যাংকে। আপনি যখন ওখানে ডিপোজিট করবেন মনে করেন যে 500, তখন আপনার ব্যালেন্স হয়ে যাবে, তখন টোটাল ব্যালেন্স আপনাকে যখন আমি রান করব তখন আমি টোটাল ব্যালেন্স দেখতে চাই 1500। কত বুঝছেন? সাপোজ আপনার ব্যালেন্স আছে, মানে প্রথম মনে করেন যে ব্যালেন্স আছে হচ্ছে 1000, এখন আমি 1000 এর সাথে আমি হচ্ছে ডিপোজিট করলাম আরো 500, তাহলে আমার টোটাল ব্যালেন্স হয়ে গেল কত? 1500। দেন আমি মনে করেন যে আমি টাকা উইথড্র করলাম, মনে করেন যে উইথড্র করলাম আমি হচ্ছে মনে করেন যে $200, তখন আমার টোটাল কত থাকবে? যখন আমি উইথড্র করব তখন আমার 1500 থেকে 1300 হয়ে গেল। এর সাথে যদি আমি আবার ডিপোজিট করি তাহলে পর আমি মনে করেন আবার ডিপোজিট করলাম 100, তাহলে আমাকে আবার 1400 শো করবে। সো এইটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এবং এটা প্রথমে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার আগে আপনাকে চেক করবে আপনার পাসওয়ার্ড। ফার্স্টে আপনি চেক করবে পাসওয়ার্ড ম্যাচ করে কিনা। if password is equal to 1 2 3 4 5 বুঝেন, যদি পাসওয়ার্ডটা যদি আপনার এই 1 2 3 4 5 হয় তাহলেই এইগুলো আপনি করতে পারবেন, ব্যাংকের কাজগুলো করতে পারবেন। আর যদি এটা যদি না হয় তাহলে পর আপনি লিখবেন যে ইউ ডিড নট এন্টার রাইট পাসওয়ার্ড। হোমওয়ার্ক নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, কেউ কথা বলেন না? একটু দেখাই দেন ভাইয়া হ্যাঁ। কিভাবে এটা explain অনেক করে। বড়। ভাইয়া, অনেক এটা বড় আমি programming ভাইয়া। এটা কি কঠিন হয়ে যাচ্ছে না? এটা অনেক হ্যাঁ বড় বেশি হবে করে আর কি। হইতেছে আর কি। দেখেন সেম প্রোগ্রাম এটাই, আমি যে প্রোগ্রামটা এখানে করেছি সেম এটাই। দেখেন আমি এখানে বলছি যে ইন্টারিয়র পাসওয়ার্ড, রাইট? সো আমার এখন যখন পাসওয়ার্ডটা ম্যাচ করছে তখন আমি এখানে লিখবো। সো আমি এখানে কি করব, আমি হচ্ছে ভেরিয়েবল বানাবো, কারণ আমি ভেরিয়েবলটা শিখতেছি, রাইট, যে কিভাবে ভেরিয়েবল। তো আমি বললাম যে আমি আপাতত আপনি ইন্টিজার দিয়ে করেন, ডাবল অন্য কিছু দরকার নেই, আপনি ইন্টিজার আর স্ট্রিং এই দুইটা নিয়েই কাজ করেন। তো আমি এখানে বলতেছি যে ইন্ট টোটাল ব্যালেন্স is equal to 1000. Okay, so int deposit, মনে করেন যে আমি দিলাম যে ইন ডিপোজিট আমি জাস্ট ভেরিয়েবল লিখলাম ডিপোজিট উইথড্র আর কি চাইছি টোটাল ব্যালেন্স। ওকে, আমি টোটাল ব্যালেন্স আমি এখানে জাস্ট এইভাবে রাখলাম।
এগুলো আমি হচ্ছে ভেরিয়েবলের ভিতরে রাখলাম। আমি অনেকগুলো ভেরিয়েবলকে একসাথে এক লাইনেও করতে পারি। যদি আমার একই টাইপে যদি হচ্ছে ডেটা টাইপ হয়, তাহলে আমি অনেকগুলোকে একসাথেও করতে পারি। তো টোটাল ব্যালেন্স, আপনার ডিপোজিট, উইথড্র, আমি বলতে পারি যে হচ্ছে কারেন্ট ব্যালেন্স, আমি কয়েকটা ভেরিয়েবল রাখলাম এখানে। তো আমি এখন আমি লজিক অনুসারে আমি হচ্ছে লিখবো। এখানে আমার নির্দিষ্ট ফিক্স নেই যে আমি কোন নিয়মে করবো, ঠিক আছে? এখন আমি এখানে বলতেছি যে পাসওয়ার্ড যখন ম্যাচ করছে এখানে, তখন আমি বলবো যে আমার এই, আমি এখানে দিব, মনে করেন যে এখানে দিলাম যে সাপোজ ইন্টারিয়র টোটাল ব্যালেন্স, ইন্টারিয়র টোটাল ব্যালেন্স। এটা তখন আমার যেহেতু নাম্বার, সুতরাং আমার এটাকে হবে নেক্সট ইন। এখানে হচ্ছে আপনার টোটাল ব্যালেন্স কে এখানে কপি করলাম, এখানে দিয়ে দিলাম ইন্টারিয়র টোটাল ব্যালেন্স, এই ভেরিয়েবলের ভিতর হোল্ড করলাম। এখন আমি বললাম যে ইন্টারিয়র ডিপোজিট, আমার এটা প্রিন্ট আউটের দরকার নাই। ইন্টারিয়র ডিপোজিট, আমি এটাকে ডিপোজিট ভেরিয়েবলের ভিতরে রাখছি। সো কপি করে এই ভ্যালুটাকে ইন টোটাল ব্যালেন্স, এটা হচ্ছে আপনার ডিপোজিট, ডিপোজিট, এই ডিপোজিটটাকে আমি যখন আপনার ডিপোজিট করতেছেন তখন আপনার টোটাল ব্যালেন্সটা কি হয়ে যাচ্ছে, আপনার আপনার টোটাল ব্যালেন্সের সাথে আপনার যোগ হয়ে যাচ্ছে। সো টোটাল ব্যালেন্স ইজ ইকুয়াল টু টোটাল ব্যালেন্স প্লাস ডিপোজিট। কথা বুঝছেন না, বোঝেন নাই? তো আপনি এখন মনে করেন যে উইথড্র করতে যাচ্ছেন, কপি ইন্টারিয়র উইথড্র ব্যালেন্স মনে করেন। তো এখন আপনি উইথড্র ব্যালেন্স কত টাকা উইথড্র করবেন, মনে করেন আমি এখন উইথড্র, যখন আপনি উইথড্র করবেন, উইথড্র করতেছেন আপনি টোটাল ব্যালেন্স থেকে, তো মাইনাস টোটাল ব্যালেন্স। আপনি টাকা সবসময় আপনার টোটাল ব্যালেন্স থেকে আপনি উইথড্র করেন, তো উইথড্র করলে যে আপনার ব্যালেন্স থাকবে সেটাই আপনার ব্যালেন্স। আর কি আমি বলছিলাম এতে, আপনি উইথড্র করলেও যা করবে, তো বলছি যে টোটাল ব্যালেন্স ডিপোজিট, ডিপোজিটের পর টোটাল ব্যালেন্স হবে, উইথড্র 200 আপনার টোটাল ব্যালেন্স এত শো করবে, ডিপোজিট করলে আবার এটা হবে
সো আমি এখন যদি এটাকে শো আপ করতে চাই, যে এইভাবে যদি করতে চাই যে টোটাল ব্যালেন্স, সো আমি এখানে দিব, দেখেন প্রিন্ট আউট করতেছি, ইন্টার ইওর টোটাল ব্যালেন্স। ওকে, আমি যদি এটাকে প্রিন্ট আউট করতে চাই, your total balance, এটা হচ্ছে আমার ব্যালেন্স। এখন ইন্টার ইওর ডিপোজিট, সো এখানে যদি আমি দেই ইউ ডিপোজিট is equal to deposit, so বললাম যে আফটার ডিপোজিট your total balance, total balance, সেম একইভাবে যদি আপনি উইথড্র করেন, উইথড্র, তো এখানে আমার ভেরিয়েবল হচ্ছে উইথড্র, এখানে আমি বললাম যে আফটার উইথড্র ইওর টোটাল ব্যালেন্স। ভাইয়া এখানে দুইবার দুইবার করে লিখছেন না সব? আমি যেটা আপনার দিয়েছিলাম সেটাই আমি ওখানে দিয়েছি আর কি, enter your password, ওকে, সো ইজ গুড। আমি আপনার যেভাবে আপনার হোমওয়ার্কটা দিয়েছি আমি সেভাবে আমি আপনাকে দেখাইতেছি। ওকে, সো 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 এই ভেরিয়েবল আমার দরকার নাই। আমি বলছিলাম যে আপনাকে এখানে স্টুডেন্ট ক্লাসে এটা আমার দরকার নাই, এটা আমি এক্সট্রা দেখাইছি তখন।
ইফ শুরু হয়েছে এখান থেকে এটা হচ্ছে এখান দেখেন। তো আমার কোশ্চেন কি ছিল? কোশ্চেন ছিল বলছি যে প্রথমে হচ্ছে পাসওয়ার্ড চেক করবে যে 1 2 3 4 5 কিনা। তো আমি এটাকে রান করি। বলছে ইন্টার ইওর পাসওয়ার্ড, আমি দিলাম হচ্ছে 1 2 3 4 5। সো বলছে যে ইউ ইন্টার রাইট পাসওয়ার্ড, সুতরাং ও আমাকে বলছে ইন্টার ইওর টোটাল ব্যালেন্স। আমি এখন মনে করেন যে আমি সাপোজ 1000 আমার ব্যালেন্স দিলাম, যদি ইন্টার ধরি বলতেছে ইওর টোটাল ব্যালেন্স 1000। ওকে, এখন কিন্তু আমার 1000। তারপর বলছে ইন্টার ইওর ডিপোজিট, আমি বললাম যে আমার ডিপোজিট হচ্ছে 500। সো বলছে যে দেখেন যে আমার আফটার ডিপোজিট ইওর টোটাল ব্যালেন্স 1500। এখন বলছে যে কত টাকা আমি উঠায় ফেলতে চাই, আমি বললাম উইথড্র 200। সো আফটার উইথড্র ইওর টোটাল ব্যালেন্স 1300। ক্লিয়ার হোমওয়ার্ক? জি ভাই ক্লিয়ার। একটা কোয়েশ্চেন ছিল। তো এখন দাঁড়ান একটা সেকেন্ড। তো এখন আমি যেটা বললাম, আমি এখন যে দেখেন আমি যে 1000 দিছি এটাই কিন্তু না, আমি এখন শুধু পাসওয়ার্ড যদি রং দেই, দেখেন 2 3 4 5, তাহলে আমার ওখানে কোনো কিছুই যাচ্ছে না। আমি শুধু দিছে যে ইউ ডিড নট এন্টার রাইট পাসওয়ার্ড, সুতরাং আমি আর কোনো কিছু করতে পারতেছি না। So আমি ডিপোজিটেও যাইতে পারতেছি না, উইথড্রোতেও কোনো কিছুতেই যাইতে পারতেছি না। খেয়াল করছেন? এটা খেয়াল করছেন? আমি যদি রং পাসওয়ার্ড দিই তাহলে আমি কোনো কিছু করতে পারবো না। লাইক সেম লাইক ব্যাংক। আবার আমি দ্য রাইট পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি, এন্টার ইওর রাইট পাসওয়ার্ড 1 2 3 4 5। দেখেন বলছে ইন্টার ইওর টোটাল ব্যালেন্স। আমি এখন যদি দেই 2000 মনে করেন, বা যত ইচ্ছা তত দেই, আমি এখান থেকে ডিপোজিট, আমি এখন যদি মনে করেন ডিপোজিট দিই মনে করেন 500 বা 5000, তাহলে মনে করেন এই এখানে কত থাউজেন্ড দিয়েছি, 1 2 3 2 লক্ষ দিয়েছি, মনে করেন ওর সাথে 5000 যোগ হয়ে যাবে। আমি যত ব্যালেন্স করব এখান থেকে যদি মনে করেন আমি 100,000 মনে করেন যে উইথড্র করে ফেলতে চাই, 6টা, তাহলে আমার সেটা পুরোটা উইথড্র হয়ে যাবে। উইথড্রোর পরে যেটা থাকবে সেটা। এবার বলেন কোশ্চেন। জি ভাই কোয়েশ্চেনটা হচ্ছে একটু ডাউনে যাবেন প্লিজ। কোডের ডাউনে নাকি রেজাল্ট? এটাকে বলে কনসোল আউট কোডের। ওকে, আচ্ছা হ্যাঁ এখানে এখানে লাইন নাম্বার হচ্ছে 35। হ্যাঁ, এখানে ইয়োর ডিপোজিট ইকুয়াল, তারপরে এখানে প্লাস ডিপোজিট কেন দিচ্ছেন? প্লাস ডিপোজিট হচ্ছে আপনার, দেখেন এখানে আমি ভেরিয়েবল গুলি আমি এখানে সব আগেই ডিফাইন করে নিছি। এটা হচ্ছে আমার ভেরিয়েবল, ঠিক আছে? এই ভেরিয়েবলটা আমি 3 লাইনেও ভেরিয়েবল লিখতে পারতাম, কিন্তু আমি এটাকে 1 লাইনেই ভেরিয়েবল লিখছি। আমার যদি ডেটা টাইপ যদি একই রকম হয়, যেরকম সবগুলো ইন্টিজার, সুতরাং আমি একবার লেগেই 3টা ভেরিয়েবল বানাইতে পারি। জি। আমার এখানে ডিপোজিট হচ্ছে ভেরিয়েবল। আমি এখন যখন এখানে দিচ্ছি যে ইন্টার ইওর ডিপোজিট ব্যালেন্স, এই যেটা কাস্টমার এইটুকুর মাধ্যমে কাস্টমার ইন্টার করতেছে, কাস্টমার যেটা ইন্টার করতেছে সেই ভ্যালুটা এই ডিপোজিটের ভিতর হোল্ড করতেছে। তো আপনার মনে করেন যে 500 ইন্টার করলেন, সেটা হচ্ছে ডিপোজিটের ভিতর হোল্ড করতেছে। আমি ওকে বলতেছি কত টাকা কাস্টমারদের ডিপোজিট করলো, ওকে আমি একটা মেসেজ দিতে আসছি, সো যে যাতে ও বুঝতে পারে যে আমি ডিপোজিটটা করছি, রাইট সাকসেস একটা মেসেজ। সুতরাং আমি বলছি ওকে ইউ ডিপোজিট দিস ডিপোজিট, কত টাকা ডিপোজিট করছে এখানে আমি হোল্ড করছি সেই ভ্যালুটাকে এখানে ওকে শো করছি। আর এক ভেরিয়েবলকে যখন শো করতে হয় তখন এটা হচ্ছে স্ট্রিং, আর এটা হচ্ছে একটা ভেরিয়েবল। ভেরিয়েবলকে কোটেশনের ভিতরে লিখতে হয় না, একে প্লাস চিহ্ন দিয়ে লিখতে হয়। প্লাস যদি গত দিনে শিখাইছিলাম, একে যদি মাইনাস দেন তাহলে হবে না, এটাকে বলা হয় কনক্যাটিনেশন, সুতরাং একে প্লাস দিয়ে করতে হবে। আচ্ছা এবার বুঝতে পারছি, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন?
সো হোমওয়ার্ক দেখার কোনো কোশ্চেন আছে? সো এই হোমওয়ার্কটাই আপনাদের করে দেখাইতে হবে এখান থেকে যদি ভাইয়া মাইনাস দেওয়া হয় তাহলে কি হবে? এখানে। হুম। এটা মাইনাস দিলে হবে না, রং, কারণ এটা আপনার এটা জাভার নির্দিষ্ট ফরম্যাট, এটা জাভার নিয়ম আছে যে কনক্যাটিনেশন মানে যোগ করা, দুইটাকে যোগ করতে হলে দুইটা ফরম্যাটে করা যায়, একটা হচ্ছে প্লাস চিহ্ন আর একটা আছে হচ্ছে কনক্যাটিনেট শব্দ লেখি সারে, ঠিক আছে? তো আমরা কনক্যাটিনেটকে শব্দটা লিখি না, আমরা প্লাস চিহ্ন দিই সহজে, তো Okay, প্রোগ্রামে ওই প্লাস চিহ্নই দেওয়া হয়, ঠিক আছে? জি। তো এই প্লাস অপারেটরটা দুই ভাবে কাজ করে, আপনি যখন কোনো কিছু যোগ বিয়োগ করতেছেন সেটাতেও কাজ করে, আবার দুইটা জিনিসকে অ্যাড করার জন্য এই প্লাসটাকে তখন এখানে এটা যে হিসাবে কাজ করতেছে এটাকে বলা হয় কনক্যাটিনেট। কিন্তু আপনি যখন এ প্লাস বি করেন তখন এটাকে হচ্ছে প্লাস অপারেটর হিসেবে কাজ করতেছে, বুঝতে পারছেন? জি। আজকে এই পর্যন্তই। আবার হচ্ছে রোববারে ক্লাস আছে, আর আমি হচ্ছে লাইক শনিবারে আবার ক্লাস নিব, যারা হচ্ছে মিস করছে তাদের জন্য। যদি কারো ইচ্ছা করেন তাহলে শনিবারেও জয়েন করতে পারেন। তো আমি কখন, সকালে অথবা রাতে নিব আমি শিওর না, ওদের সাথে ডিসকাস করে নিব, ঠিক আছে? যদি আপনি আবার এটা ডুপ্লিকেট, আবার যদি কারো ক্লাস করতে ইচ্ছা করে বা কোনো কিছু বোঝেন নাই ডাবল বুঝতে চান তাহলে আপনি আবার শনিবারে জয়েন করতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। ভাই